আইন কার্যকর না হওয়ায় ঘাটতি নিয়ে অর্থমন্ত্রীর শঙ্কা। জঙ্গি দমনের সাফল্য অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। গুলশান, বনানী ও ধানমন্ডির অবৈধ স্থাপনা সরাতে 10 মাসের সময়সীমা। ফরহাদ মাজহারকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য হাস্যকর, বলেছেন মির্জা ফখরুল। এবং টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিম্নাঞ্চল, দুর্ভোগে সাধারণ মানুষ। এটিএন নিউজ দেখছেন। 6টা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ চিস্তি এজি ফ্যান শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ায় বাজেট ঘাটতি মোকাবেলা কঠিন হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে এই আশঙ্কার কথা জানান তিনি। 2017-18 অর্থ বছরের 4,266 কোটি টাকার বাজেটের 2,48,190 কোটি টাকা জনগণের কাছ থেকে কর ও শুল্ক হিসেবে আদায়ের পরিকল্পনা নিয়েছিল অর্থ মন্ত্রণালয়, যার মধ্যে ভ্যাট থেকে আসার কথা ছিল 91,254 কোটি টাকা। কিন্তু ব্যবসায়ীদের বিরোধিতার মুখে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভ্যাট লক্ষ্যমাত্রা নিয়ে তার শঙ্কার কথা জানালেন। 20,000 কোটি টাকা was the additional income under the new VAT law. এই 20,000 কোটির থেকে এত হবে না, কম হবে। How to meet is a very critical problem. Budgeted এর আগে নিজ মন্ত্রণালয়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, জুলাই-জুন বিদ্যমান অর্থবছরের সময় পরিবর্তন করা নিয়ে প্রস্তাব ও পরামর্শ রয়েছে বিভিন্ন মহলের। এর আগে অর্থবছর পরিবর্তন না করার ব্যাপারে অনড় অর্থমন্ত্রী এবার অবশ্য কিছুটা নমনীয়। আরেকটা এসে গেছে, আগে ছিল এপ্রিল মার্চ, এখন নতুন আরেকটা আসছে জানুয়ারি ডিসেম্বর। সো এই সবগুলোই I want is a sort of a public debate in the country on this subject. এ সময় দেশের উন্নয়ন অগ্রযাত্রায় দক্ষ জনবলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের দক্ষ জনবল কম, দক্ষ হলেও তাদের দক্ষতার মাত্রা কম, তাই দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিয়েছে সরকার। একটা জিনিস অত্যন্ত প্রকটভাবে দেখা দিয়েছে, সেটা হলো যে আমাদের অ্যাভারেজ স্কিলস কম। এখনো আমরা যেসব মানুষ রপ্তানি করি তারা মোস্টলি আনস্কিলড, আর স্কিল হলেও অতি সামান্য স্কিলস। তবে আমাদের ওই স্কিলস ফর ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে এই মুহূর্তে 6টা কি 7টা স্কিম আছে, এবং দেয়ার প্রোডাকশন উইল বি অ্যাবাউট 65,000 স্কিলড পিপল। কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে দেশে শিক্ষক বা ট্রেনারের সংকট রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মুভিং টুয়ার্ডস বেটার স্কিলস, আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। সবার সহযোগিতায় জঙ্গি দমনে যে সাফল্য পাওয়া গেছে তা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 42তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় সবই করছে তাঁর সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিদেশি ভিভিআইপি অতিথিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর 42তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বুধবার। এ উপলক্ষে এদিন রাজধানীর পিজিআর সদর দপ্তরে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার আগে অনুষ্ঠানস্থল ঘুরে উপস্থিত এই বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, কোনো ক্ষেত্রেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেন পিছিয়ে না থাকে তেমন পরিকল্পনাতেই বাস্তবায়ন করা হচ্ছে ফোর্সেস গোল 2030। সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী থেকে আজকে শান্তি রক্ষা মিশনেও সবাই যাচ্ছেন, সেখানে অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো ক্ষেত্রে যেন পিছিয়ে না থাকে, কাজে সেই দিক থেকে
তাদের আমি সার্বিকভাবে চেষ্টা করেছি কিভাবে আরো উন্নত সমৃদ্ধশালী করা যেতে পারে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনেই সরকারের যত উন্নয়ন পরিকল্পনা। আমাদের উন্নয়নের মূল লক্ষ্যটা হচ্ছে যে উন্নয়নটা শুধু এই শহর ভিত্তিক বা রাজধানী কেন্দ্রিক না, বা শুধু ধনী থেকে ধনী হবে সেটা নয়। আমাদের উন্নয়নের মানুষ যারা পড়ে আছে, সাধারণ মানুষ, তাদের সার্বিক উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। সবাইকে নিয়েই কাজ করায় জঙ্গি দমনে সাফল্য এসেছে দাবি করে প্রধানমন্ত্রী জোর দিলেন মাদকের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ লড়াইয়ের। সর্বস্তরের মানুষ এবং সর্বশ্রেণী পেশা এবং সকল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমি বলবো সকলে মিলেই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটা অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতা অর্জন করেছি, যা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে, যে কোনো মতেই বাংলা মাটিতে কোনো রকম জঙ্গিবাদের স্থান না হয়। এর আগে কর্মরত অবস্থায় নিহত এই বাহিনীর সদস্যদের স্বজনদের সাথে দেখা করে তাদের হাতে অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন তিনি। পরে পিজিআর সদস্যদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর গুলশান, বনানী, উত্তরা ও ধানমন্ডি এলাকার অবৈধ স্থাপনাগুলো 10 মাসের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকদের করা 236টি আবেদন খারিজ করে এ আদেশ দেয়া হয়। হলি আর্টিজানে হামলার পরপরই প্রশাসনের নজরে আসে গুলশান, বনানীর মতো অভিজাত এবং গুরুত্বপূর্ণ এলাকায় অনুমতি ছাড়াই গড়ে উঠেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। সেগুলো উচ্ছেদে রাজুক কাজ শুরু করলে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্ট উচ্ছেদ কার্যক্রম 2016 সালের শেষ দিন পর্যন্ত স্থগিত করেছিলেন। এরকম 236টি রিটের রায় বুধবার ঘোষণা করেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি KM জহিরুল হকের বেঞ্চ। এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে আগামী 10 মাসের ভিতরে সরিয়ে ফেলার জন্য হাইকোর্ট সময় প্রদান করেছেন। রায়ে 10 মাসের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলেও যেসব প্রতিষ্ঠান এরই মধ্যে রাজুকের বিশেষ অনুমতি নিতে পারবে তাদের থেকে যাওয়ার সুযোগ দিতে বলা হয়েছে। এবং তারা যদি দরখাস্ত করে যে এটাকে তারা আবাসিক এলাকাতেই বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে চালাতে চায়, সেই সিস্টেম আছে, কনভার্সন ফি দিয়ে করা যায়, এবং রাজুক যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে তারা ব্যবসা করতে পারবেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হবে শিগগিরই। এই মুহূর্তে রায় লেখার কাজ শেষ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী একটি রিটের প্রেক্ষিতে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে গত 3 জুলাই রায় দেন আপিল বিভাগ। 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে একমত হয়ে রায় দেন। তবে হাইকোর্টের রায়ের সঙ্গে তাঁরা কিছু পর্যবেক্ষণ দেবেন বলে সেদিন ঘোষণা দেওয়া হয়। এই মুহূর্তে সেই রায় লেখার কাজই চলছে। 7 বিচারপতির মধ্যে বিচারপতি নাজমুন আরা সুলতানা আগামীকালের পর অবসরে যাবেন। তার আগেই রায় লেখা শেষ হবে বলে সূত্রগুলো জানিয়েছে। জরুরি কারণে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোনো বেঞ্চ বসেনি। আগামীকাল কেবল জরুরি বিষয় শুনানির জন্য বেঞ্চ বসবে। কার্যতালিকা অনুযায়ী আজ 2টি বেঞ্চ বসার কথা ছিল। তবে সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এক বিজ্ঞপ্তিতে জানান, বিচারপতিরা চেম্বারে জরুরি কাজে ব্যস্ত থাকায় আজ কোনো বেঞ্চ বসবে না। মূলত একজন বিচারপতি অসুস্থ থাকায় এবং আরেকজন অবসরে যাবার আগে রায় লেখানে ব্যস্ত থাকাতেই 2টি বেঞ্চের কোনোটি আজ বসেনি বলে জানা গেছে। বৃহস্পতিবার কোনো বিষয়ে জরুরি শুনানির প্রয়োজনে শুধু বেঞ্চ বসবে। কবি ও প্রাবন্ধিক ফরহাদ মাজহারকে অপহরণের অভিযোগ এনে তাঁর স্ত্রী ফরিদা আক্তারের দায়ের করা মামলা তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। সকালে আদাবর থানায় দায়ের করা এ মামলা ডিবিতে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়। সোমবার দিবাগত রাতে নাটকীয়ভাবে যশোর থেকে উদ্ধার হন ফরহাদ মাজহার। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব 164 ধারায় ফরহাদ মাজহারের বিচারিক জবানবন্দি রেকর্ড করেন। এরপর 10,000 টাকা মুচলেকায় নিজের জিম্মায় বাড়ি ফেরার অনুমতি পান ফরহাদ মাজহার।
রাতে ফরহাদ মাজহারকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফরহাদ মাজহার অপহৃত হয়েছেন না আত্মগোপনে ছিলেন তা তদন্ত করে বের করা হবে। দুপুরে গাজীপুরে টঙ্গী মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে, তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট খুব শিগগিরই প্রকাশ করা হবে। প্রতি ঘন্টার খবর আমরা রেখেছিলাম তার মোবাইলকে ট্র্যাক করতে করতে, এবং দুপুরে তিনি এক হোটেলে খাওয়া দাওয়া করেছেন এবং বাসে উঠে গিয়েছিলেন। সেই সময় তাকে আমাদের পুলিশ বাহিনী তাকে আইডেন্টিফাই করেছে এবং তাকে ডিটেক্ট করে আমরা নিয়ে আসছিলাম কাস্টডিতে। আমরা তার জবানবন্দি নিয়েছি, ম্যাজিস্ট্রেটের সামনে তিনি জবানবন্দি দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা একটা মামলাও আমরা করেছি। সেই একটা মামলা হয়েছে আর কি, মামলা হয়েছে। মামলাটা সম্পূর্ণ তদন্ত রিপোর্ট আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। অন্যদিকে কলামিস্ট ফরহাদ মাজহার অপহরণ ও উদ্ধার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলছেন ফরহাদ মাজহারের কোনো দোষ আমরা এখনো খুঁজে পাইনি। What does he mean by that? গত কয়েক বছরের মধ্যে সরকার কোনো ঘটনাতেই কিন্তু সত্যিকার অর্থে জনগণের সামনে যে তথ্য তুলে ধরা সেটা তারা তুলে ধরছেন না। যেসব বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা আপনার হাস্যকর। এটা তারা বুঝতে পারছে না যে তারা মানুষের কাছে আরো ছোট হয়ে যাচ্ছেন। দরকার তো নেই, আপনারা যদি না করে থাকেন, জড়িত না থাকেন, সত্যটা বের করেন।